আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর তরফদার শাহনিয়াম আহমেদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও লেকচারের দ্বিতীয় এপিসোডে। আজকে আমরা গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম ফার্মাকোডাইনামিক্স এর দ্বিতীয় অংশ শেষ করার চেষ্টা করব। সবাইকে মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি। একটু আমরা রিক্যাপ করি যে আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম। আমরা গত ক্লাসে ফার্মাকোডাইনামিক্স শুরু করেছিলাম এবং পড়িয়েছিলাম কিছু ডেফিনিশনস: অ্যাফিনিটি, এফিকেসি, পোটেন্সি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ইনভার্স অ্যাগনিস্ট, এগুলো বলেছিলাম। আশা করি আপনারা বাসায় এই টার্মগুলো বই ঘেটে পড়েছেন এবং শিখেছেন। এরপরে আমরা পড়িয়েছিলাম ক্লাসিফিকেশন অফ অ্যান্টাগনিজম এবং ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স অফ ড্রাগ অ্যান্টাগনিজম। আজকে আমরা এর পরের অংশটুকু কন্টিনিউ করব। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আজকে আমরা পড়ব ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশন। ড্রাগ এবং রিসেপ্টরের মধ্যে যে ইন্টারঅ্যাকশন হয় সেটা কি রুল ফলো করে এবং কিভাবে সেটা ঘটে। ড্রাগ এবং একটা ড্রাগ একটা রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করে তখন তারা ল অফ মাস অ্যাকশন ফলো করে। For a given drug, the magnitude of the response is proportional to the fraction of total receptor sites occupied by drug molecules, and combination of binding to a receptor causes some events which leads to a response. এটা কিন্তু প্রফের একটা প্রশ্ন এসেছিল যে what are the consequences of ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, সেটা আমরা দুইটা স্লাইড পরেই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে যে ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে বললাম যে এবং এই যে ড্রাগ এবং এই রিসেপ্টর এটা একটা গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ শো করে এবং যত ড্রাগ আমরা কনসেন্ট্রেশন দিব ঠিক সেই অনুপাতে আমরা রেসপন্সটা পাবো। এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। তাহলে আসেন আমরা পরের স্লাইডে যাই এবং what are the sequence of events in a drug receptor interaction. There is an affinity between the drug and the receptor due to electrical charge or chemotaxis. Secondly, the interaction will occur between identical shape and size, যেটাকে ফার্মাকোলজি বা ফিজিওলজির ভাষায় লক অ্যান্ড কি মেকানিজম বলা হয়। দেন অকুপেশন বাই বন্ড, তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। কি বন্ড তৈরি হয় আমরা এর পরের স্লাইডে দেখাবো। কনফরমেশনাল চেঞ্জ ইন দ্য রিসেপ্টর, এই যে ড্রাগটা রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে আমার এই যে রিসেপ্টরটি সেটার মধ্যে একটা কনফরমেশনাল মেটামরফোলজিক্যাল চেঞ্জ হয় এবং সিগন্যাল ট্রান্সডাকশন হয় এবং আমরা একটি বায়োলজিক্যাল রেসপন্স পাই, যেটাকে আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বা ফার্মাকোলজিক্যাল অ্যাকশনও বলে থাকি। তাহলে কি বন্ডের মাধ্যমে একটি ড্রাগ একটি রিসেপ্টরের সাথে বাইন্ড করে? কোভ্যালেন্ট বন্ড এবং ইলেকট্রোস্ট্যাটিক বন্ড। ইলেকট্রোস্ট্যাটিক বন্ডের মধ্যে আবার আমরা হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, ভ্যান্ডার ওয়াল ফোর্স, এগুলোর কথা আপনারা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে এইচএসসিতে কেমিস্ট্রিতে পড়ে আসছেন এগুলো। সো এগুলা জাস্ট একটু মনে করিয়ে দেওয়া যাতে আপনারা কোরিলেট করতে পারেন আমাদের সাবজেক্টের সাথে। আরেকটি আছে হাইড্রোফোবিক বন্ড। এরপরে আমরা বলতে চাচ্ছিলাম রিসেপ্টর কাকে বলে, রিসেপ্টর কয় প্রকার ও কী। রিসেপ্টরের ডেফিনিশনটা খেয়াল করেন। আপনারা এতদিন তো অনেক বই থেকে অনেক রকম ডেফিনিশন পড়ে এসেছেন, কিন্তু এখন আপনারা মনে রাখবেন যে এখন আপনারা 4th ইয়ার স্টুডেন্ট, অনেকটাই ম্যাচিওর। সো আপনাদের ডেফিনিশন কিন্তু হালকা চেঞ্জ হবে। যেটা ফিজিওলজিতে যে ডেফিনিশনটা বলতেন হয়তো সেই ডেফিনিশনটা এই 4th ইয়ারে এসে হয়তো আরেকটু আপডেটেড বা আরেকটু ম্যাচিওর ডেফিনিশন আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি। যেমন what is receptor? It is a component of the cell to which a ligand binds specifically and may produce response. There are
two types of receptors, true receptors and some targets within the cell that are considered to be receptors. What is true receptor? Regulatory proteins with endogenous ligands, অর্থাৎ যেই রিসেপ্টরগুলোর জন্য আমাদের শরীরের ভেতরে এন্ডোজেনাস ড্রাগস, লাইগ্যান্ডস, নিউরোকেমিক্যাল ট্রান্সমিটার্স আছে, তাদেরকে আমরা বলছি ট্রু রিসেপ্টরস। ফর এক্সাম্পল কোলিনার্জিক, নিকোটিনিক, মাস্কারিনিক, এগুলো রিসেপ্টরগুলো আপনারা অলরেডি জানেন। আরেকটি হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস, যেগুলো আমরা আপনাদেরকে পড়াই, আলফা এবং বিটা রিসেপ্টরস। হোয়াট আর দ্য আদার এক্সাম্পলস বা আদার টার্গেটস উইদিন দ্য সেল যেগুলোকে আমরা রিসেপ্টর হিসেবে কনসিডার করি? যেমন এক্সাম্পল ট্রান্সপোর্ট প্রোটিন, সোডিয়াম পটাশিয়াম পাম্প, স্ট্রাকচারাল প্রোটিন, টিবিউলিন, এনজাইমস, অ্যাডেনাইলাইল সাইক্লেজ, ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ, সাইক্লোঅক্সিজিনেজ, এই সবগুলোই কিন্তু ড্রাগের রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। তারপরে আয়ন চ্যানেল আছে অনেক রকম, ক্যালসিয়াম চ্যানেল, সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, সেগুলো। এরপরে আমরা বলি ক্যাটাগরি, বা যদি একটা রিসেপ্টরের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমরা তাদেরকে ক্লাসিফাই করতে চাই, তাহলে রিসেপ্টর তিন প্রকার, যেমন অ্যাক্টিভ রিসেপ্টর, স্পেয়ার রিসেপ্টর অর রিজার্ভ রিসেপ্টর এবং সাইলেন্ট রিসেপ্টর। অ্যাক্টিভ রিসেপ্টর হচ্ছে আমাদের শরীরের 1 to 2% রিসেপ্টরস যারা সবসময় ভেরি অ্যাক্টিভ থাকে, যেমন একটু আগে বললাম কোলিনার্জিক, অ্যাড্রেনার্জিক, হিস্টামিনার্জিক রিসেপ্টরস। স্পেয়ার ও রিজার্ভ রিসেপ্টরস, আপনারা জানেন যে আমাদের শরীরের অলমোস্ট 80 to 90% রিসেপ্টরস হচ্ছে রিজার্ভ থাকে, তারা নর্মালি ইনঅ্যাক্টিভ, কিন্তু যখনই অ্যাক্টিভ রিসেপ্টরগুলোকে আমরা ব্লক করে দেই তখন সেই রিজার্ভ রিসেপ্টরগুলো সামনে আসে, কাজ করতে চলে আসে। আর কিছু রিসেপ্টর আছে আমাদের শরীরে সাইলেন্ট রিসেপ্টরস, only combines but produces no response. Approximately 7 to 8% receptors are silent receptor. For example, plasma proteins, ট্রান্সফেরিন, আয়রনের জন্য, যে আয়রন ক্যারি করার জন্য বা আয়রন ট্রান্সপোর্টের জন্য যে এটা ব্যবহৃত হয়। এরপরে রিসেপ্টরের ফাংশন কি? দে ডিটারমাইন কোয়ান্টিটেটিভ রিলেশন বিটুইন ডোজ অফ আ ড্রাগ অ্যান্ড ইটস ফার্মাকোলজিক্যাল রেসপন্স। তাহলে আবারও ঘুরে ফিরে সেই ল অফ ম্যাস অ্যাকশনের কথাটাই চলে আসলো, যে এই রিসেপ্টর ড্রাগের ডোজের উপর নির্ভর করে, আমাদের কতটুকু আমরা ডোজ নিলাম একটা ড্রাগের, আমার বডিতে কতগুলো রিসেপ্টর প্রেজেন্ট আছে এবং সেই অনুপাতে আমি কতটুকু রেসপন্স পাচ্ছি। দে আর অলসো, মানে রিসেপ্টরস আর অলসো রেসপন্সিবল ফর সিলেক্টিভিটি অফ দ্য ড্রাগস। তার মানে কি? মানে হচ্ছে অ্যাসিটাইল কোলিন কিন্তু কখনো অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আলফা বিটার সাথে বাইন্ড করবে না, ভাইস ভার্সা অ্যাড্রেনালিন কখনো কোলিনার্জিক, মাস্কারিনিক বা নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না। অর্থাৎ প্রত্যেকটা ড্রাগের ক্যাটাগরির জন্য তাদের নির্দিষ্ট স্পেসিফিক সিলেক্টিভ রিসেপ্টর থাকে। থার্ড পয়েন্ট, the receptors mediate the action of pharmacological agonist and antagonist. অর্থাৎ এই যে অ্যাগনিস্টকে নিউট্রালাইজ করে অ্যান্টাগনিস্ট, বা অ্যান্টাগনিস্টকে যদি আমরা রিভার্স করতে চাই, আমরা গত ক্লাসে বলেছি যে আমরা অ্যাগনিস্টের সংখ্যা বাড়িয়ে দিলে অ্যান্টাগনিস্টের অ্যাকশনটাকে রিভার্স করতে পারি এবং উল্টোভাবে ভাইস ভার্সা। আচ্ছা, এরপরে আসেন খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, আমরা ফার্মাকোলজিতে পড়াই, ভাইভাতে এবং রিটেনে আসে, রেগুলেশন অফ রিসেপ্টরস, আপ রেগুলেশন অ্যান্ড ডাউন রেগুলেশনস। তাহলে হোয়াট ইজ ডাউন রেগুলেশন? ডেফিনিশন কি?
when the tissues are continually exposed to high concentration of agonists for a prolonged period, the number of receptors decrease. অর্থাৎ এখানে কিন্তু খেয়াল করতে হবে যে হাই কনসেন্ট্রেশন অফ অ্যাগনিস্ট ড্রাগস, আমি একটা অ্যাগনিস্ট ড্রাগস অনেক দিন যাবৎ খাচ্ছি বা কেউ খাচ্ছে, তাহলে কি হবে, তখন তার শরীরের যে রিসেপ্টরগুলো তারা সেন্স করবে যে আমার প্রচুর পরিমাণ অ্যাগনিস্ট ব্লাডে আছে, ড্রাগগুলো আছে। তখন এই যে রিসেপ্টরগুলো তারা ডিসেন্সিটাইজড হয়ে যাবে। ডিসেন্সিটাইজড হয়ে গেলে টলারেন্স ডেভেলপ করবে বা ট্যাকিফাইলেক্সিস, র্যাপিড টলারেন্স ডেভেলপ করবে, যেমন ইনসুলিন রিসেপ্টর, অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস। আপনাদেরকে একটা উদাহরণ, সিম্পল উদাহরণ দিয়ে যদি বুঝাতে চাই, ধরেন এই যে আমরা পড়াচ্ছি, সব সাবজেক্টের টিচাররা আপনাদেরকে পড়াচ্ছে, আপনারা তো স্টুডেন্টস, আপনাদের একটা পড়া বা একটা লেকচার নেওয়ার ক্যাপাসিটি লিমিটেড। যখন আমরা অনেক পড়াবো সবাই পড়ার জন্য প্রেশার দিবে, তখন কিন্তু আপনাদের ফ্যাটিক চলে আসবে এবং আপনারা বেশি পড়া নিতে পারবেন না, লোডটা নিতে পারবেন না। এই ঘটনাটাই কিন্তু হচ্ছে আসলে ডাউন রেগুলেশন। যখন অনেক অ্যাগনিস্ট আপনারা কেউ খাচ্ছেন, আপনার শরীরের রিসেপ্টরগুলো ডাউন রেগুলেশন হয়ে যাচ্ছে, ইন্টারনালাইজেশন হয়ে যাচ্ছে, এনগালভড হয়ে যাচ্ছে উইদিন দ্য সেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে ডাউন রেগুলেশন অফ রিসেপ্টরস। আচ্ছা, তাহলে উল্টোভাবে হোয়াট ইজ আপ রেগুলেশন? আপ রেগুলেশন ডেফিনিশন কি? when the tissues are continually exposed to high concentration of antagonist। আগের বেলায় আমরা বললাম হাই কনসেন্ট্রেশন অফ অ্যাগনিস্ট ডাউন রেগুলেশন করে, আর এখন হচ্ছে আপ রেগুলেশন করবে। তাহলে হাই কনসেন্ট্রেশন অফ অ্যান্টাগনিস্ট ফর এ প্রলং পিরিয়ড, দ্য নাম্বার অফ রিসেপ্টর ইনক্রিজ, দ্য রিসেপ্টরস দেন বিকাম সেন্সিটাইজড, খুবই সংবেদনশীল হয়ে যায়, রিসেপ্টরগুলো সংবেদনশীল হয়ে যায়। যখনই আপনাদের আবারও যদি উল্টোভাবে না, মানে একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, আমরা যখন রোজার সময় আমরা কি হয়, অনেক দিন আমরা রোজা রাখছি, তারপরে যখন ঈদ আসে তখন কি মনে হয়, এতদিন না খেয়েছিলাম, এখন যা পাবো সবই খাবো, অনেক বেশি খাবো। এই ঘটনাটা হচ্ছে আপ রেগুলেশনের সাথে সিমিলার, যে যখন আমাদের সেলগুলোকে অ্যান্টাগনিস্ট ব্লক করে রাখছে, অ্যাগনিস্ট বাইন্ড করতে পারছে না অনেক দিন যাবত, তখন আমার বডি, আমার যে সেল, তারা কি সেন্স করবে যে আমার তো অ্যাগনিস্ট দরকার, আমার ক্ষুধা লেগেছে, আমার অ্যাগনিস্ট চাই। তাহলে তারা নতুন করে রিসেপ্টর তৈরি করবে, প্রোটিন সিনথেসিসের মাধ্যমে নতুন হিউজ পরিমাণ রিসেপ্টর তৈরি করে রাখবে, এবং সেই রিসেপ্টরগুলো হবে খুবই সংবেদনশীল। মানে সামান্য একটা অ্যাগনিস্ট যদি তার সংস্পর্শে আসে, সে ওভারওয়েলমিং একটা রেসপন্স করবে। তাহলে এই ঘটনাটাকেই বলা হচ্ছে আপ রেগুলেশন। খুবই সুন্দর একটা এক্সাম্পল আমরা ফার্মাকোলজিতে দিতে পারি, যেমন বিটা ব্লকার্স। ধরেন কেউ অ্যাটেনোলল, প্রোপ্রানোলল, এই ধরনের বিটা ব্লকার ড্রাগ অনেক দিন যাবৎ খাচ্ছিল, এবং আমরা বলে দেই যে এই ড্রাগগুলোকে হঠাৎ করে ছেড়ে দেওয়া যাবে না, স্লোলি গ্র্যাজুয়ালি ট্যাপারিং ডোজে ছাড়তে হবে। কেন? কারণ অনেক দিন ধরে বিটা ব্লকারগুলো খাওয়ার ফলে আমার বিটা রিসেপ্টরসগুলো আপ রেগুলেশন হয়ে বসে আছে, হাজার বিটা রিসেপ্টর তৈরি হয়ে বসে আছে। যেই মুহূর্তে আমি বিটা ব্লকার খাওয়া স্টপ করে দিব হঠাৎ করে, তখন কি হবে, অ্যাড্রেনালিন এই বিটা রিসেপ্টরসগুলোর উপর বাইন্ড করার সুযোগ পাবে, এবং আমার হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট হঠাৎ করে শার্পলি রাইজ করবে, এবং তখন আমাদের স্ট্রোক, ব্রেইন হেমোরেজ, এই ধরনের অসুখ হয়ে সাডেনলি পেশেন্ট মে ডিটেরিওরেট অ্যান্ড মে ডাই অলসো। তাহলে এই যে বিটা ব্লকার আমরা কি বলি যে হঠাৎ করে ছাড়া যাবে না,
গ্র্যাজুয়ালি ট্যাপারিং ডোজে ছাড়তে হবে। তাহলে ডাউন রেগুলেশন এবং আপ রেগুলেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, এটা কিন্তু মাস্ট নো, আপনাদেরকে ভাইভাতে অবশ্যই জিজ্ঞেস করা হবে এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনি শুধু ডেফিনিশন পারলেন, তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে একটু বুঝিয়ে বলো, এক্সপ্লেইন করো, পারলেন না, তার মানে বুঝবো যে আপনি আসলে বিষয়টি বুঝেননি। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড মেসেঞ্জার সম্পর্কে বলি। সেকেন্ড মেসেঞ্জার আপনারা প্রচুর পরিমাণে ফিজিওলজিতে মানে পড়ে মাস্টারিং করে আসছেন, সুতরাং এক্সট্রা বলার কিছু নাই, আপনারা ডেফিনেশন এবং উদাহরণগুলো পড়ে নেবেন কাইন্ডলি। আচ্ছা, এরপরে আমরা যেই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে হাউ ডু ড্রাগস অ্যাক্ট। এটা আরেকভাবে বলা যায় মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগ, অর্থাৎ ফার্মাকোডাইনামিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিক, যে একটা ড্রাগ আমাদের শরীরে কীভাবে কাজ করে। এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে, রিটেনেও আসে। এই কোশ্চেনটাও মাস্ট নো ক্যাটাগরির মধ্যে পড়ে, জানতেই হবে, না জানলে পাস করা মুশকিল। আচ্ছা, তাহলে আনসারটা হবে এরকম যে আপনাদের বলতে হবে যে স্যার বা ম্যাডাম, ড্রাগ দুইভাবে কাজ করে, নন স্পেসিফিক্যালি, স্পেসিফিক্যালি। তাহলে নন স্পেসিফিক্যালি মানে কি? মানে হচ্ছে এখানে কোনো রিসেপ্টর ইনভলভ নাই, রিসেপ্টর ছাড়াই একটা ড্রাগ আমাদের শরীরে কাজ করতে পারে। এক্সাম্পল বলেছিলাম কিন্তু, যেমন অ্যান্টাসিড আমাদের গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে নিউট্রালাইজ করে, তাহলে এইটা কিন্তু কোনো রিসেপ্টর লাগে না, এটার একটা উদাহরণ। আরেকটা হচ্ছে, তার মানে দিস ইজ নিউট্রালাইজেশন বাই কেমিক্যাল রিয়াকশন। আরেকটা হচ্ছে চিলেশন, আপনারা এটাও ফিজিওলজিতে পড়ে আসছেন, চিলেট করা, কোনো একটা সাবস্ট্যান্সকে চিলেট করা। যেমন এক্সাম্পল কি, যদি আয়রন টক্সিসিটি হয় বা আয়রন পয়জনিং হয়, সেটার অ্যান্টাগনিস্ট বা অ্যান্টিডোট হচ্ছে ডেসফেরিঅক্সামিন। এরা কি করে? এরা আয়রনটাকে চিলেট করে। এখানে একটু খেয়াল করবেন যে ডেসফেরক্সামিন দুটো বানানই কিন্তু কারেক্ট, একটা ব্রিটিশ স্পেলিং, একটা আমেরিকান স্পেলিং। থার্ড, অসমোসিসের মাধ্যমে একটা ড্রাগ কাজ করতে পারে উইদাউট রিসেপ্টর, নন স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ম্যানিটল। ম্যানিটল ইজ অ্যান অসমোটিক ডাইউরেটিক। তারপরে মিল্ক অফ ম্যাগনেশিয়া ইজ অ্যান অসমোটিক পারগেটিভ। তাহলে এটা গেল নন স্পেসিফিক্যালি। তাহলে স্পেসিফিক্যালি কিভাবে কাজ করবে ড্রাগ? উইথ রিসেপ্টরস, এনজাইমস, আয়ন চ্যানেলস অ্যান্ড ক্যারিয়ার প্রোটিনস। তাহলে নেক্সট স্লাইডে আমরা দেখাচ্ছি যে রিসেপ্টর মিডিয়েটেড বা স্পেসিফিক মেকানিজম হচ্ছে ড্রাগ বাইন্ডস অর কম্বাইন্স উইথ এ রিসেপ্টর অ্যান্ড উই গেট এ ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। রিসেপ্টরস, এনজাইমস, আয়ন চ্যানেল, ক্যারিয়ার প্রোটিন, এই চারটা ভাবে স্পেসিফিক্যালি একটা ড্রাগ কাজ করতে পারে। এরপরের যে স্লাইড, সেখানে আমরা একটা টেবল করেছি এবং সেই টেবিলে 4 ধরনের রিসেপ্টর মিডিয়েটেড ড্রাগ অ্যাকশনকে আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এটা আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং মনে রাখবেন, এটা কিন্তু রিটেনে আসতে পারে। অর্থাৎ রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশনগুলো হচ্ছে লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল 1 নাম্বার, জি প্রোটিন কাপলড রিসেপ্টর 2 নাম্বার, কাইনেজ লিঙ্কড রিসেপ্টর 3 নাম্বার এবং রিসেপ্টরস দ্যাট রেগুলেট প্রোটিন সিনথেসিস, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলের এক্সাম্পল কি? নিকোটিনিক রিসেপ্টরস, গাবা রিসেপ্টরস, সোডিয়াম চ্যানেল এবং সাম গ্লুটামেট অ্যান্ড অ্যাসপার্টেট রিসেপ্টরস। তাহলে এই যে লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল, তাদের অনসেট অফ অ্যাকশন হতে মিলিসেকেন্ড, উইদিন ফিউ মিলিসেকেন্ডসই তারা কাজ করতে পারে যখন ড্রাগটা বা লাইগ্যান্ডসটা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এবং অ্যাকচুয়ালি কি হয়, সেখানে আয়নগুলো হয় পজিটিভলি চার্জ অথবা নেগেটিভলি চার্জড আয়ন ইনফ্লাক্স হয়। তাহলে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল কি হবে?
ডিপোলারাইজেশন হবে অথবা রিপোলারাইজেশন হবে। সেকেন্ডলি, জি প্রোটিন কাপল রিসেপ্টরস। জি প্রোটিন কাপল রিসেপ্টরসগুলো আসলে জি প্রোটিন নামের একটা প্রোটিনের সাথে যৌথভাবে কাজ করে। মানে আমার যে রিসেপ্টরসটা থাকে এরকম, সেই রিসেপ্টরসের ইন্ট্রাসেলুলার যে ডোমেইন সেখানে জি প্রোটিন থাকে। এই জি প্রোটিনের সাথে যুগ্মভাবে এরা কাজ করে। যেমন মাস্কারিনিক রিসেপ্টরস, অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস এবং ওপিওয়েড রিসেপ্টরস। এদের অনসেট অফ অ্যাকশন হতে সময় লাগে ফিউ সেকেন্ডস। আগেরটা বলেছি ফিউ মিলি সেকেন্ডস, এখন বলছি ফিউ সেকেন্ডস। হোয়াট অ্যাবাউট কাইনেজ লিঙ্কড রিসেপ্টরস? কাইনেজ লিঙ্কড রিসেপ্টরসগুলো হচ্ছে টাইরোসিন কাইনেজ এনজাইমের মধ্যে কাজ করে এবং তারা ঠিক আমার এই যে হাতের এই বাহুর মতো করে এইভাবে একটা সেলের মেমব্রেনে থাকে, ঠিক এরকম। আপনাদেরকে আমরা যখন ছবি এবং ভিডিও দেখাবো তখন আপনারা দেখবেন যে টাইরোসিন কাইনেজ রিসেপ্টরের ছবিটা ঠিক এরকম হাতের বাহুর মতো, এবং এই জায়গাটায় আমার ইনসুলিন, গ্রোথ হরমোন এইগুলো লাগে, বাইন্ড করে এবং আমরা রেসপন্স পাই। এটার অনসেট অফ অ্যাকশন হতে সময় লাগে ফিউ মিনিটস, কয়েক মিনিট সময় লাগে। আর এখানে এনার্জিটা অটোমেটিক পাই আমরা ইনঅর্গানিক ফসফেট থেকে, এই জন্য এটাকে বলা হয় যে অটো ফসফোরাইলেশন। অটো ফসফোরাইলেশন হয় ওই যে ইন্ট্রাসেলুলার যে ডোমেইন, সেইখানে এই যে দুইটা বাহু থাকে, সেইখানে আমার অটোমেটিক ফসফোরাইলেশন হওয়ার ফলে সে এনার্জি পায় এবং আমাদের যে ক্যাসকেডস অফ রিয়াকশন একটার পর একটা হতে থাকে। আচ্ছা, এবং ফাইনালি রিসেপ্টরস দ্যাট রেগুলেট প্রোটিন সিনথেসিস, স্টেরয়েড রিসেপ্টরস, থাইরয়েড রিসেপ্টরস, এগুলোর ইন্ট্রাসেলুলার রিসেপ্টর থাকে উইদিন দ্য সাইটোপ্লাজম, এবং তাদের অনসেট অফ অ্যাকশন হতে সময় লাগে আওয়ার্স টু ডেজ, কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। এবং এই রিসেপ্টরগুলো আসলে আমাদের প্রোটিন সিনথেসিস রেগুলেট করে। আশা করি আপনারা বায়োকেমিস্ট্রিতে প্রোটিন সিনথেসিসের যে স্টেপসগুলো সেগুলো পড়বেন বা আরেকটু রিভাইজ করে নেবেন, যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই স্টেপসগুলো। তো সেগুলো কারা করায়? স্টেরয়েড রিসেপ্টর, থাইরয়েড রিসেপ্টরস। এবং ফাইনালি আপনাদের লাস্ট স্লাইডে, আজকের ক্লাসের লাস্ট স্লাইডে আমরা দেখাচ্ছি যে 4টা ছবি দেখতে পাচ্ছেন, এবং 1 নাম্বার ছবি যেটা ডার্ক ব্লু কালার, অ্যাগনিস্ট, সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল এবং আমরা একটা রেসপন্স পেলাম, এবং এই ছবিটা হচ্ছে আসলে লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলের রিসেপ্টরের ছবি। দ্বিতীয় ছবিটা একটু পিঙ্কিশ গোলাপি কালারের যে রিসেপ্টরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, এবং আমাদের একটা সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেটেড হয়ে যায়, আমরা একটা সেল সিগন্যালিং বা রেসপন্স পাই। থার্ড যে সবুজ কালারের রিসেপ্টরটা দেখা যাচ্ছে আমার সেই ছবির মতো, দুইটা বাহুর মতো, এবং সেইখানে একটা ড্রাগ বাইন্ডিং সাইট কার্ভ করা দেখা যাচ্ছে, এবং অটোমেটিক ফসফোরাইলেশন হয়। এটা হচ্ছে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। ইনসুলিন এই রিসেপ্টরের মাধ্যমে আমাদের শরীরে কাজ করে। আমরা যখন ডায়াবেটিস মেলাইটাস এবং অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ পড়াবো তখন আরও ডিটেইল আমরা পড়াবো। অ্যাকচুয়ালি আপনাদের ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই, কারণ কনসিকুয়েন্টলি কিন্তু আমরা সবগুলো চ্যাপ্টার কভার করব এবং ডিটেইল আপনাদেরকে পড়াবো। আর যখন আপনারা কোনো কিছু বুঝবেন না, ধরেন ভিডিওতে তো আসলে অনেক কিছুই সরাসরি দেখানো যায় না, আপনারা কিন্তু আমাদের যে কলেজের ওয়েবসাইট, আমাদের কলেজের যে গুগল ক্লাসরুম, সেখানে কিন্তু আপনারা আমাদেরকে আবার কোশ্চেন করতে পারেন, ফিডব্যাক করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে আরও ডিটেইলে বোঝানোর, এক্সপ্লেন করার চেষ্টা করব। ফাইনালি ফোর্থ যে ছবিটা দেখা যাচ্ছে উইদিন দ্য সেল মেমব্রেন, দেখেন সাইটোপ্লাজমের মধ্যে একটা বাটির মতো, সেই ছবিটা হচ্ছে আমাদের স্টেরয়েড রিসেপ্টর বা থাইরয়েড রিসেপ্টর, রিসেপ্টরস হুইচ রেগুলেট
প্রোটিন সিনথেসিস। এবং আপনাদের যখন অ্যানালজেসিক চ্যাপ্টার পড়ানো হবে, ওপিওয়েডস বা স্টেরয়েডস, তখন কিন্তু আমরা এই ডিটেইল মেকানিজমটা, ছবি আছে, ভিডিও আছে, আমরা আপনাদেরকে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করব। তাহলে আজকে আমরা কি কি পড়ালাম, আজকে জাস্ট উইদিন ফিউ মিনিট আমরা একটু রিভাইজ করি, রিক্যাপ করি। আজকে আমরা পড়ালাম ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশনস। ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশন ফলো করে ল অফ মাস অ্যাকশন। তারপরে আমরা পড়ালাম হোয়াট আর দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস ইন ড্রাগ রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, কী কী বন্ডিং হতে পারে, কী কী ধরনের বন্ড হতে পারে বিটুইন ড্রাগ অ্যান্ড রিসেপ্টর। এরপরে রিসেপ্টরের ক্লাসিফিকেশন পড়ালাম, তারপরে রিসেপ্টরের ফাংশন পড়ালাম, আপ রেগুলেশন অ্যান্ড ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর পড়ালাম, এবং সেকেন্ড মেসেঞ্জার কাকে বলে, কি কি, সেগুলো আমরা অতটা ডিটেল বলি নাই, বাট স্লাইড দেখে আপনারা পড়ে নেবেন, কারণ এগুলো তো আগের পড়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, হাউ ডু ড্রাগস অ্যাক্ট। ড্রাগস দুইভাবে কাজ করে, নন স্পেসিফিক্যালি, স্পেসিফিক্যালি। নন স্পেসিফিক্যালি রিসেপ্টর ছাড়া কাজ করে, স্পেসিফিক্যালি রিসেপ্টর, এনজাইম, ক্যারিয়ার প্রোটিন এবং আয়ন চ্যানেলের মাধ্যমে কাজ করে। আর রিসেপ্টরের মাধ্যমে যে চারভাবে কাজ করে, লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল, জি প্রোটিন কাপলড রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ এনজাইম এবং রিসেপ্টরস দ্যাট রেগুলেট প্রোটিন সিনথেসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আবারও বলছি যে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা অনলাইনে আমাদেরকে, আপনাদের যে হোয়াটসঅ্যাপ বা গুগল ক্লাসরুম, সেখানে আমাদেরকে কোশ্চেন করলে আমরা সেটা আরও সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকে সবাইকে এই পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য ভিডিওটি, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।